প্রতি বছর 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। জাতিসংঘের মতে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে গণতন্ত্রের অবস্থান কি, এই বিষয়গুলো আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও বাংলাদেশ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডেরই এক্সেলেন্স ইন কোয়ালিটি। এবার যাচ্ছি আলোচনায়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন, লন্ডন ভিত্তিক দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের গণতন্ত্র সূচক অনুযায়ী বাংলাদেশের 2 ধাপ উন্নতি হয়েছে। কিন্তু আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতার দিকে যদি নজর দিই, বাংলাদেশে আসলে গণতন্ত্রের এই মুহূর্তে অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে। আমাদের গণতন্ত্রের সূচক উন্নতি হয়েছে বা অবনতি হচ্ছিল ক্রমাগত। এর আগে আমরা একটা জিনিস অনেকে মিস করি, সেটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে আমরা ধরুন এই যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের কথা বললেন, ওখানে হাইব্রিড রেজিমের মধ্যে আমরা বহুদিন আছি, আওয়ামী লীগ সরকারের পুরোটা সময়। কিন্তু যে জিনিসটা বিবেচনা করা দরকার সেটা হচ্ছে স্কোরের ব্যাপার। আমাদের স্কোর কিন্তু কন্টিনিউয়াসলি ডেটারিয়েট করছিল, সো সেটা দেখার ব্যাপার আছে। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি মনে করি যে আমাদের গণতন্ত্রের অবস্থা আগের চেয়ে ফার বেটার। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আগে যে সরকারটা ছিল তার যারা মূল মানুষজন ছিল আপনি খুব বেশি সমালোচনা করতে পারতেন না। রিসেন্টলি যেটা হয়েছে, আমরা কেউ কেউ হয়তো, আমি আগের সরকারে খুব ক্রিটিক ছিলাম, এখনও শুরু করেছে একটা ব্যক্তিগত একটা পারসেপশন হলো যে এই সরকারটা তো মাত্র 1 মাস গেল এবং একেবারে ডিস্ট্রাক্টেড একটা স্টেট সিস্টেম, দেশে স্টেট বলে কিছু ছিল না, সো আমরা তাদেরকে কিছু সময় দেবো কিনা নিজেরা এক ধরনের চিন্তা করছি। এখানে কামাল ভাই আছেন, উনি খুব ভালো মতো জানেন, উনি একটা চ্যানেলে কাজ করেন, ওনাদেরকে কি ফোন করা হচ্ছে কিনা, বলা হচ্ছে কিনা, এসব কিন্তু উনি জানেন। আমি আরেকটু উদাহরণ দিই। যেমন ধরুন এই গণ অভ্যুত্থান যেটা হলো, তার নেতৃত্ব শব্দটা আমি ব্যবহার করতে প্রস্তুত নই, কিন্তু সামনে ছিলেন ছাত্ররা, তারা নানান রকম কর্মসূচি দিয়েছেন, এখনও তাদের খুব বড় প্রভাব আছে। অনেকেই কিন্তু তাদেরকে সমালোচনা করছেন, এবং সেই সমালোচনা করে কেউ কি কোনো রকম কোনো সমস্যায় পড়েছে? উত্তর হচ্ছে না। তারা এখনও বেশ পাওয়ারফুল আছেন, তারা পাওয়ারফুল এবং কি তারা সরকারের অংশ। এবং আমি নিজে সরকারের সব রকম সমালোচনা যেগুলো করেছি, কখনো আমি ভেতর থেকে কোনো প্রবলেম ফেস করছি না। সো বাংলাদেশের এটা একটা মত প্রকাশের দিকের কথা গেল। গণতন্ত্র মানে শুধু মত প্রকাশ নয়, ইটস ওয়ান অফ দ্য ইন্ডিকেটার্স। আরও আছে মানবাধিকারের প্রশ্ন। আমি মনে করি ওই সময়ের পর থেকে এখন মানবাধিকারের প্রশ্ন বাংলাদেশে এগিয়ে গেছে। উদাহরণ দিই, আওয়ামী লীগের লোকজনকে যতজনকে ধরা হয়েছে, ধরুন তাত্ত্বিকভাবে বলছি, আপনি ক্রস ফায়ার করে অনেকজনকে মেরে ফেললেন, আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষজন যদি এটা করতেন এটাকে সমর্থন করতো না? নিশ্চয়ই না। করতো, বেশিরভাগ মানুষ করতো, আনন্দিত হতো। এটা খুব অসুখের লক্ষণ আমাদের সমাজে। আপনি যখন মানুষকে দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন করেন, মানুষের মধ্যে প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়। মানুষ তো একটা অ্যানিম্যালও, তার মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে, খুশি হতো। কিন্তু আপনি দেখবেন সেটা তো হয়নি। আদালত চত্বরে যে কিছু হামলা হয়েছে, এটা স্বয়ং চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় উল্লেখ করে এটা থেকে নিবৃত্ত হতে বলেছেন। উনি বলেছেন আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের হাতে কিন্তু উনি নিজে নির্যাতিত মানুষ। ওনাকে শুধু মামলা দিয়েছে তা না, 84 বছর বয়স্ক একজন মানুষকে কখনো কোর্টে যাওয়ার পর, ওই দিন কোর্ট বসেনি, 3 ঘন্টা 4 ঘন্টা ওনাকে অপেক্ষা করিয়ে শেষ, লিফট নষ্ট করে রাখা হতো, বন্ধ করে রাখা হতো, মানে 7-8 তলায় ওনাকে ওঠানো হতো। উনি ব্যক্তিগতভাবে নির্যাতিত মানুষ। কিন্তু দেখুন উনি এসে ওই যে সামান্য, এটাকেও আমি নিজেও কন্ডেম করেছি ব্যক্তিগতভাবে, উনি ওটাকেও হতে দিতে স্ট্রংলি নিষেধ করেছেন। সুতরাং আমরা বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক দিকে এখনও ভোট হয়নি। কেউ বলবেন যে সরকার তো নির্বাচিত সরকার না, বা কেউ ম্যান্ডেটহীন বলুক, এটা নির্বাচিত না, কিন্তু এটা ম্যান্ডেট পাওয়া সরকার। এটা একটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতায় এসছে। সুতরাং আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি তারা
অ্যাক্টিভলি কাজ করছেন। এবং এর মধ্যে আমি একটু যোগও করতে চাই, বিশেষ করে মত প্রকাশ খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর গণতন্ত্র কেমন কাজ করছে। কারণ হয় কি, মত প্রকাশটা যদি ঠিক থাকে তাহলে আপনি দেখবেন আপনি আপনার মতো করে সমালোচনা করতে পারছেন। মানবাধিকার লঙ্ঘন থেকে প্রতিটা বিষয় মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই উঠে আসে এবং সরকারকে রিয়্যাক্ট করতে হয়। এ কারণে আপনি খেয়াল করবেন, রিসেন্টলি একটু প্রাসঙ্গিকভাবে যোগ করি, দুজন তথাকথিত সাংবাদিক ধরা পড়েছেন, সম্পাদক জনাব মোজাম্মেল বাবু এবং জনাব শ্যামল দত্ত, আমি নামগুলো বলেই ফেললাম। দেখবেন আমাদের মানুষ অনেক বেশি সেলিব্রেট করছে, আওয়ামী লীগের একজন মন্ত্রীর তুলনায়ও এটাকে বেশি সেলিব্রেট করছে, কারণ মানুষ রাইটলি জানে যে একটা দেশের গণতন্ত্র ধ্বংসের সাথে সেটাকে যদি আপনার ষোলকলা পূর্ণ করতে হয়, মিডিয়াকে ধ্বংস করতে হয়। সুতরাং ওই জিনিসগুলো হয়েছে। অথচ ডক্টর ইউনূস সম্পাদকদেরকে ডেকে খুব হোল হার্টেডলি বলেছেন আপনারা সমালোচনা করুন, হোল হার্টেডলি বলেছেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু এই সরকারের অনেকের সাথে এক ধরনের পরিচয় বা যোগাযোগ উপদেষ্টাদের সাথে আছে, আমি এটা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জেনেছি তারা চাইছেন তাদের সমালোচনা চলুক, সো দ্যাট তারা তাদের নিজেদেরকে ঠিকঠাক করে নিতে পারেন। অন্তত 1 মাস পরে কি হবে জানি না, কিন্তু আমি আশা করি এটা বলবৎ থাকবে। সো বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে এবং এর পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে, আমি মনে করি সেই সরকারটার পক্ষেও গণতন্ত্র ধ্বংস করে পেছনে যাওয়া খুব কঠিন হবে। কারণ এই সরকারটা যে স্ট্যান্ডার্ড সেট করছে সেটা তাকে মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু গণতন্ত্রের টেস্ট একবার পাওয়া শুরু করলে এটা কিন্তু মারাত্মক ব্যাপার। এবং আমি একটু কোট করতে চাই জনাব অমর্ত্য সেনকে। ডক্টর সেনের একটা বিখ্যাত বই আছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স। উনি বলছিলেন, এটা এই প্রসঙ্গে বলছিলেন যে এই বইটা লেখার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, অনেকে বলছিল যে সিঙ্গাপুরে লিকুয়ান একটা মডেল করেছে, কম গণতন্ত্র বেশি উন্নয়ন, এই সরকারও এটা বলার চেষ্টা করছিল। উনি বলছিলেন এই দেশের মাটিতে, এই উপমহাদেশের মাটিতে এটা হবে না। উনি প্রাচীনকাল থেকে দেখিয়েছেন এই দেশের মানুষজন কিছু কম খেয়ে পড়েও থাকতে পারে, কিন্তু সে বসে বসে ডিবেট করতে চায়, সে আর্গুমেন্ট দিতে চায়, সে তর্ক করতে চায়। সুতরাং এই টেস্ট যদি মানুষ পেয়ে যায়, পরবর্তীতে যে কোনো সরকার যদি আসে তার জন্য এটা সম্ভব হবে না। একটু যোগ করে শেষ করি, আর যে ভয়ঙ্কর পতন, যেভাবে পতন শেখ হাসিনার হয়েছে, সেটা সম্ভবত গণতন্ত্র ধ্বংস করে ক্ষমতায় থাকার ক্ষেত্রে একটা ভীতিও তৈরি করবে। সবকিছু মিলে আমরা পজিটিভ দিকে যাব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান। মোস্তফা কামাল, গুম খুন কিংবা বাক স্বাধীনতা হরণের শাসন ব্যবস্থায় বিগত সময়ে আমরা কতটা গণতন্ত্রের চর্চা করতে পেরেছি, আর পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কতটা স্বাধীনতা পাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক ডাক্তার এক সেকেন্ড একটা জিনিস যোগ করে ফেলি। নিশ্চয়ই। মানে গুমের ক্ষেত্রে এই সরকার এসে কিন্তু কনভেনশন সাইন করেছে, ইন্টারন্যাশনাল কনভেনশন, যেটা বহু বছর গুম বিষয়ক কনভেনশন ইতিমধ্যেই স্বাক্ষর করেছে। জি জি, ধন্যবাদ। আমার সহ-আলোচক ডাক্তার জাহিদুর রহমান, উনি চমৎকার বিশ্লেষণ করেন, খুব খোলামেলা বলতে পারেন, পরিষ্কার করে বলতে পারেন। তো উনি মোটামুটি বলে ফেলেছেন গণতন্ত্রের বর্তমান ফেরটা। তো আপনি যেটা বলেছেন যে আমাদের মান একটু উত্তীর্ণ হয়েছে, জাহিদ ভাই বলতে চেয়েছেন সূচক কি পরিমাণ, কি মাত্রায় আমাদের উন্নতি হয়েছে। তো আমাদের মফস্বল এলাকায় বলে যে তুমি পাশ করেছো কিনা, সে বলে যে বাবা আমার ফেল নিয়ে টানাটানি। তো আমরা যেখানে ফেলের মধ্যে ছিলাম ওখানে যে অন্তত একটু উত্তীর্ণ হয়েছে, এটা কিন্তু কম কথা নয়। তো তারা যদি এই বিশ্লেষণ নাও দিতেন, এই সূচক তৈরি নাও করতেন, এই রিপোর্ট নাও দিতেন, আমরা কিন্তু উপলব্ধি করছি আমরা একটু একটু গণতন্ত্র পাচ্ছি অথবা স্বাদ পাচ্ছি এই গত কয়েকদিনে। সেই ক্ষেত্রে হয়তো সূচক বা মাত্রা নির্ণয় করা যাবে না, কিন্তু গণতন্ত্রের স্বাদ পাচ্ছি। দেখুন গণতন্ত্র কি, এটা কি দেখা যায় অথবা ধরা যায়? কোনোটাই করা যায় না, বোঝা যায়। তো বোঝার জন্য বাংলাদেশে বিদ্যমান যে পরিস্থিতি বা বিগত দিনে যে পরিস্থিতি ছিল, সূচক ছিল মোটামুটি দুইটা, যেটাকে আমরা বলি সুন্দর করে আদর করে বলি বাক স্বাধীনতা, অর্থাৎ একটু কথাবার্তা যেন মন খুলে বলতে পারি, ওটার মধ্যে একটা মাত্রা চলে এসেছিল। আর আরেকটা ছিল 5 বছর অন্তর অন্তর কোনো এক বেলায় গিয়ে যদি একটা ভোট দিতে পারি। ক্ষমতায় কে আসলো না আসলো এটা পরের বিষয়, আমার ভোটটা গোনা হলো কিনা, ডিক্লেয়ার হলো কিনা ততটুকু আমরা যাইনি, অন্তত ভোটটা দিতে পেরেছি। ওই জায়গাটা হয়ে গিয়েছিল একদম শূন্য। আর বাক স্বাধীনতা যেটা, ওটা ছিল কারো কারো, অর্থাৎ বেশির চেয়েও বেশি ছিল, যা ইচ্ছা তা বলতে পারতেন। এটা এক ধরনের বাক স্বাধীনতা। আমার আলু নাই আজকে, আমি আলুর বদলে কি খাবো, চাল নাই চালের বদলে কি খাবো, বেগুন নাই বেগুনের বদলে কি খাবো, এই যে আমাকে রেসিপি বাতলে দেয়া একতরফা, অর্থাৎ কথার স্বাধীনতাটা একজন ভোগ করছেন পুরোপুরি, পুরোপুরি না তার চেয়েও আরও বেশি। আর আমাদের কাছে হচ্ছে এটা শোনা আর মাথা নাড়া, মাথা ঘাড় নাড়ানো যাবে না, মাথাটা উপর নিচ করে নাড়তে হবে, সমর্থন করা, উনি ঠিক ঠিক বলবেন আমরা জি জি বলবো। তো ওই জায়গার থেকে তো আমরা অনেক উত্তীর্ণ হয়েছি। তো নমুনা দেখেন, যিনি এখন ক্ষমতায় আছেন বা প্রধান উপদেষ্টা যিনি আমাদের সবার, তিনি ইচ্ছে করলে তো যন্ত্রণা কাতর মানুষ, তিনি বয়সে
অনেকের এই বয়সে স্বাভাবিক ভারসাম্য থাকে না, তার উপর যন্ত্রণাগুলো উনি ইচ্ছে করলে কিন্তু, বা আশঙ্কা ছিল কারো কারো যে যাকে বলে দেওয়া হয়েছিল যে টুস করে ফেলে দেওয়া হবে, যাকে এই লোক কি পরিমাণ হিংসাত্মক হয়ে ওঠে কিনা, দেখা গেল যে সবার আগে তিনি বলেছেন যে না, ধৈর্য ধরতে হবে। এরপরে আমাদের একটা আশঙ্কা ছিল আরেক জায়গার থেকে যে বিএনপি তারা গত 17 বছর নির্যাতিত, নিপীড়িত, গুমের শিকার, খুনের শিকার, তারা কি না কি যেন করে। কিন্তু আমরা খেয়াল করলাম ঠিক প্রথম দিনে এই দলটির চেয়ারপারসন সবাইকে সংযমী হতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন। তারপরে দ্বিতীয়জন যিনি, অর্থাৎ তারেক রহমান সাহেব, ওনাকে তরুণ নেতা বলা হয়, কিন্তু বয়স গুনলে তরুণের মধ্যে উনি আর নাই, অনেক বয়স ওনার। তিনিও সবাইকে সংযত হতে বলেছেন। এরপরে আরেকটা দল ছিল যেটাকে নিয়ে মোটামুটি কম বেশি সবাই আতঙ্কিত ছিলাম, যে তাদের যে পরিমাণ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, নিপীড়িত করা হয়েছে, এমনকি নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ জামাত ইসলামের কথা আমি বলতে চাচ্ছি, যে তাদেরকে রোখা বোধহয় কঠিন হবে। অবাক করা কাণ্ড হচ্ছে, তারা পারলে মাপে করে দিচ্ছেন। যদিও মাপ করার জায়গায় তারা এখনো যাননি, ওই পজিশনে যাননি, তারা ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করার অথরিটি হয়তো ব্যক্তিগতভাবে থাকতে পারে, জাতীয়ভাবে তারা যাননি ওই জায়গায়, কিন্তু তারাও ক্ষমা করে দিয়েছেন। সেটা কিন্তু গণতন্ত্রের একটা অংশ। কিন্তু আজকে আপনি যে সুন্দর করে পরিষ্কার করে প্রশ্ন করছেন, এটাও গণতন্ত্রের একটা ছাপ। আমরাও মোটামুটি গলা খুলে যদ্দূর বলার চেষ্টা করছি, এটাও গণতন্ত্রের একটা উদাহরণ। তো গণ শব্দটা শুনতেই ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আপনি দেখেন আন্দোলন, যদি কয়েকজনের আন্দোলন হয়, তারা কিন্তু এটাকে গণ আন্দোলন বলতে খুব ভালোবাসে। অভ্যুত্থান হয়েছে, এটাকে গণ অভ্যুত্থান বলতে ভালো লাগে। মিছিল হবে হয়তো বা বড় জোর প্রেস ক্লাব থেকে মৌচাক, ওটাকেও গণমিছিল বলতে ভালো লাগে। অর্থাৎ গণশব্দটা আর জনশব্দটা এত মজাদার শব্দ, বুঝি আর না বুঝি, শুনতে বেশ ভালো লাগে। তো এরকম অবস্থায় আমাদের সূচকের দিক থেকে আমরা একটু এগিয়েছি, এটা আমাদের বিশাল অর্জন। তার উপর নিজেরা স্বাধীনতা ভোগ করছি অথবা গণতন্ত্র ভোগ করছি, কথা বলছি, কম কথা নয়। কিন্তু আপনি ভাবুন, 15 বছর 7 মাস আপনি কি অবস্থায় ছিলেন, কথা বলতে পেরেছিলেন কিনা এভাবে, বা আমরা পেরেছি কিনা। তো ওই ক্ষেত্রে একটু সময় কিন্তু দিতে হবে গণতন্ত্রের জন্য। যেখানে আমরা 15 বছর 7 মাস সহ্য করতে পেরেছি, এখন আমাদের কারো কারো মধ্যে একটা প্রবণতা ঢুকেছে, চাই আর চাই, কখন চাই, এখনই চাই, অর্থাৎ নগদে চাওয়ার যে প্রবণতাটা। তো ওই ক্ষেত্রে সেটা গণতন্ত্রের সাথে কিন্তু খুব একটা যায় না। যিনি চাচ্ছেন তিনি বলছেন চাওয়া তো একটা গণতন্ত্র, আবার যার কাছে চাচ্ছেন ওনারকেও একটু সময় দিতে হবে। চাহিবা মাত্রই দেওয়াও কিন্তু গণতন্ত্র নয়। তো সেই জায়গাটাতে আমরা গত কয়েকদিন একটু বাজে লক্ষণ দেখছি, এটা আমাদেরকে একটু ভয় জাগাচ্ছে। অনেক দিন পর গণতন্ত্রের স্বাদ পাওয়া, সেটাকে সংরক্ষণ করার মধ্যে দলীয় শীর্ষ পর্যায়ে কিন্তু সংযম আমরা খেয়াল করছি, যেটা আমি একটু আগে বললাম। কিন্তু বিএনপি সহ কয়েকটি দলের মধ্যবর্তী পজিশনে কিছু কথাবার্তা আসছে, যে কথাবার্তাগুলো গত 3-4 দিন ধরে এগুলো মাত্রাগতভাবে শুধু বাড়ছে আর বাড়ছে। প্রথমত ছিল আগে সংস্কার পরে নির্বাচন, এই কথা থেকে তারা সরে এসেছেন, খুব একদম পরিষ্কার ভাষায় সরে এসেছেন। এরই মধ্যে তারা বলেছেন, যেটা গতকাল যেটা বলেছেন, অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন। এক সময় ছিল অবিলম্বে, পরবর্তীতে আসলো দ্রুত। এই শব্দগুলোর মাত্রা নির্ণয় কতদিনকে অবিলম্বে বলে, পরে আসলো যৌক্তিক সময়ে। তা আপনার জন্য কোনটা যৌক্তিক, আমার জন্য তো যৌক্তিকতার বিষয় আছে। পরবর্তীতে কালকে কিন্তু টাইম ফ্রেম দিয়ে ফেলেছেন যে 2 মাসে সংস্কার করা সম্ভব, সংস্কারের পরে দ্রুত নির্বাচন দিতে হবে। তো 2 মাস যদি আপনি মোট ধরেন, তাহলে আমরা আর 1 মাসের মধ্যে আছি, 1 মাস চলে গেছে। আর যদি 2 মাস, সামনের 2 মাস ধরেন, অর্থাৎ ওনারা মোট 3 মাস সময় দিতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু পথে ঘাটে কিছু কথা হচ্ছে। তার উপর আর একটা কথা এসেছে, যেটা কেন সেটা অপরিহার্য হয়ে গেল, নিশ্চয়ই ভিতরে কোনো কারণ আছে, যে বিএনপিকে যেন অগ্রাহ্য করা না হয়। কিসের থেকে? যে আন্দোলনটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে, এতে যেন তাদেরকে ভূমিকাকে খাটো করে দেখা না হয়। খাটো করে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরও সেটা উল্লেখ করা, অবশ্যই ভিতরে কোনো একটা ফের আছে। গণঅভ্যুত্থান আমরা দেখলাম, যে আন্দোলন আমরা দেখলাম, সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কোনোভাবে উপেক্ষিত কিনা, প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ক্ষমতার পালাবদলের জন্য নয়, ফ্যাসিবাদ বিলোপে জনগণ বিপ্লব করেছে। ইতিমধ্যে আমরা দেখছি সংস্কার কিংবা নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিতর্ক শুরু হয়েছে।
ধন্যবাদ। আগের একটা ব্যাপার একটু হঠাৎ মনে পড়লে একটু যোগ করি, সেটা হলো গণতন্ত্র বা গণতান্ত্রিক মানসিকতা কিভাবে একটা দেশের সরকারকে ট্র্যাকে রাখে। তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে ডক্টর ইউনূসের সেকেন্ড যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। আপনি খেয়াল করুন, উনি একটা বড় তালিকা দিয়েছেন কি কি করেছেন। কেউ কেউ বলছেন যে এত কি দরকার ছিল। আসলে উনি কি করেছেন, আমার পারসেপশন হলো বাইরে কিন্তু লোকজন কথা বলা শুরু করেছে, সরকার কিছু করছে না, সরকার আরেকটু কিছু করা দরকার, ইত্যাদি ইত্যাদি। সো ইনি ওগুলো শুনছেন এবং উনি কগনিজেন্সে নিচ্ছেন। দ্যাটস ইম্পর্টেন্ট। আগের সরকার কোনো কিছুকেই কোনো পাত্তা দেয় না। এই শেখ হাসিনা প্রায় বলতেন আমি এগুলো কানে ঢোকাই না, একদম প্রকাশ্যে বলেছেন। যখন কোনো মিডিয়ার রেফারেন্স দিয়ে তথাকথিত সাংবাদিকরা, ওখানে যারা যেতেন তাদেরকে আমি সাংবাদিক বলতে প্রস্তুত নই, তারা যখন রেফারেন্স দিয়ে বলতেন শেখ হাসিনা বলতেন ওগুলো উনি ইয়েটিয়ে দেন না, উনি চোখ বন্ধ করে রাখেন, কানে ওসব ঢুকতে দেন না। অথচ ডক্টর ইউনূস দেখুন এগুলো শুনছেন এবং সেটা অনুযায়ী অ্যাড্রেস করার চেষ্টা করছেন এবং প্রয়োজন হলে আমি বিশ্বাস করি তিনি ওনার কর্মপন্থাও ঠিক করবেন। এবার আপনার যে প্রশ্ন, জনাব আসিফ মাহমুদ উপদেষ্টা যে কথাটা বলেছেন ক্ষমতার পালা বদলের জন্য নয়, আমি আসলে এই দুটোকে আলাদা করে দেখার একেবারেই পক্ষপাতী না। আমাদের একটা স্বৈরাচারী ব্যবস্থা, একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, বা আমি এটাকে ফ্যাসিস্ট ব্যবস্থা বলে, একটা মাফিয়া ব্যবস্থা ছিল। কেন আসলো? কারণ ক্ষমতার পালা বদলটা ঠিকঠাক মতো আপনি করতে দিতে চান নাই। আপনি খুব সিম্পল, আপনি ক্ষমতায় আছেন, আপনি যদি ডিসাইড করেন যে আমি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকবো, আপনি ডেস্টিনড যে আপনি একটা স্বৈরাচার হবেন। কারণ তখন আপনি কি করবেন? আপনি চিন্তা করবেন আমার ঝুঁকি কে কে আছে। আপনার ঝুঁকি বিরোধী দল, ওকে আপনি শুরু করুন তাকে টর্চার করা, তাকে খুন করো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তাকে গুম করো, তাকে টর্চার করো, তাকে মামলা দাও। ঝুঁকি কে আছে? আচ্ছা, ও যদি কোর্টে যায় তাহলে তো কোর্টে জামিন পেয়ে যাবে, ঠিক হবে না। সুতরাং বিচার ব্যবস্থা কবজা করো। পুলিশও তো সরকারের সরাসরি অংশ হলো, পুলিশ আইনের মধ্যে চলতে হবে। পুলিশকে দিয়ে কিন্তু আপনি টেকনিক্যালি কোনো বেআইনি কাজ করাতে পারেন। এই যে পুলিশ আজকে বলে যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ শুনেছি, এর মধ্যে কিন্তু একটা সিরিয়াস ভ্রান্তি আছে। পুলিশ তার প্রত্যেকটা ইল্লিগাল কাজের জন্য সে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে, তাদের প্রত্যেককে কিন্তু বিচারের আওতায় আনা যাবে। কিন্তু সুতরাং পুলিশও নাও, যেহেতু পুলিশকে আমি এভাবে কাজ করাতে চাই, এবং সেটা করার জন্য পুলিশকে অকল্পনীয় রকম স্বাধীনতা দাও। একটা বেনজির যে এসব করছে শেখ হাসিনা জানতেন না? জানতেন। ট্রেড অফ ছিল, বিনিময় ছিল, তুমি আমার হয়ে কাজগুলো করে দাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করতে করতে ওই জায়গায় চলে যায়। সুতরাং নির্বাচন বা ক্ষমতার পালা বদল যদি গণতান্ত্রিক ব্যবস্থায়, মানে নির্বাচনের মাধ্যমে হয়, আপনি চাইলেও এত খারাপ করবেন না। দেখুন, ধরুন আপনি চান, আমার খুব ক্ষোভ আছে, ধরুন আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই নেক্সট নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসছে। এখন বিএনপি যদি মনে করে আমি নির্বাচনী ব্যবস্থাটাকে নষ্ট করব না, তার তো ক্ষোভ আছে আওয়ামী লীগের ওপরে, সে মনে করবে আমি ওকে পেটাবো, মারবো, খুন করব, মামলা দেবো, যদি কথার কথা তার। কিন্তু তারও না একটা লিমিট থাকবে এবং সেটা এত করবে না। কারণ 5 বছর পর যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু আমার উপরে পাল্টা আসবে। আমি মানুষ ভালো হওয়ার দরকার বলছি না, সিস্টেমের কারণে তার মধ্যে ভীতি কাজ করবে। আপনি যদি দেখেন যে সামনে একটা নির্বাচন আছে, আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, কবির সুমনের একটা গান, আমি একটা গানের বাক্য আমার খুব কানে বাজে ইদানিং। সেটা হচ্ছে ওনার একটা গান আছে, বিদ্রুপাত্মক গান, যে হেলিকপ্টার, একটা নেতা হেলিকপ্টারে করে যাচ্ছেন, নেতা আসছেন, একটা জায়গায় উনি বলছেন ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন। বিদ্রুপ করছেন যে নেতারা মানুষকে ব্যালট পেপার হিসাবে দেখে। ঠিক আছে, এটা খারাপ, কিন্তু যদি ব্যালট পেপার হিসাবেও না দেখে তাহলে কি হয় না? আপনি আমাদেরকে দিকে তাকালে শেখ হাসিনা যদি দেখতে এগুলো ব্যালট পেপার, তাও আমাদের দেশটা এত ধ্বংস হতো না। কারণ যখন আমি ব্যালট পেপার দেখি, ওই ব্যালট পেপারকে কিছুটা হলেও শান্তিতে রাখার চেষ্টা করা। ও পাঙ্গাস মাছ 250 টাকা হয়ে গেছে, না আমাকে স্টেপ নিতে হবে। ও পাঙ্গাসের কাঁটা কিনছে, পাঙ্গাসের কাঁটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, বাজারে ফর্মালি পাঙ্গাসের কাঁটা বিক্রি হয়েছে। সো আমাকে স্টেপ নিতে হবে, কারণ আমি তো ভোটে যাব, আমাকে তো ভোট দেবে না। নির্বাচন আসছে, ডিম 15, ও ঠিক আছে, এখন আর পাঙ্গাস খায়, ডিম খায়, ডিম একটা 15 টাকা হয়ে গেছে। যখন আমরা দেখতে পাচ্ছি সাউথ এশিয়াতে যে কোনো দেশে আমাদের চেয়ে অনেক কম দামে ডিম পাওয়া যায়, পত্রিকা রিপোর্ট করে দেখিয়েছে। তো তখন না আপনি লাভ দিতেন, কারণ মানুষ হিসাবে দেখার দরকার নেই, ব্যালট পেপার দেখলেও হয়। সো সেজন্য বলছি, আপনি যদি নির্বাচনী ব্যবস্থা এবং ক্ষমতার পালা বদলটা গণতান্ত্রিক বা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে করেন, এই ফ্যাসিস্ট ব্যবস্থা এগুলো হবে না। সুতরাং দুটোকে আলাদা করার কিছু নাই। আপনি ওটা সরাবেন, কিন্তু আপনি মনে করছেন তাতেই সব হয়ে গেল না। নির্বাচনী ব্যবস্থাটা ঠিক করতে হবে, সেই দুটো আসলে একসাথে সম্পর্কযুক্ত। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নাকি সার্বিক সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটবে? অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে সব পথে হাঁটছে। নির্বাচনটা সম্ভবত সর্বশেষ পর্যায়ের কাজ, এই সরকারের বিদায় নেয়ার সর্বশেষ পর্যায়ের কাজ। যে 6টা কমিশন করা হয়েছে, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ 6 জনকে দেয়া হয়েছে সেখানে। তারা স্ব বিষয়ে
অত্যন্ত হোমওয়ার্ক আছে তাদের, নতুন করে কাজ করতে হবে না। তো আমি নাম উল্লেখ না করেই বলি, তাদের প্রত্যেকেই এই সেক্টরে ধরুন, এরপরে যদি নাম আসে বদিউল আলম মজুমদারের কথা তো আনতে হবে, নির্বাচন নিয়ে প্রচুর কাজ এত বেশি। করছেন, অর্থাৎ হোমওয়ার্ক আছে ওনার। আরও যারা যারা আছেন প্রত্যেকের হোমওয়ার্ক আছে, অতএব ওখানে উদ্বেগের কিছু নাই, কিন্তু সময়ের একটু বিষয় আছে। তো সেখানে আর আমার প্রশ্ন মানসিকতা- জনাব মোস্তফা কামাল, যে 6টি কমিশনের কথা আপনি জি। বলছিলেন, 6টি কমিশনের সকল সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব কিনা, নাকি চলমান প্রক্রিয়ায় অর্থাৎ ধারাবাহিক শুরুটা প্রক্রিয়ায় হবে? করা তো যাবে, আমার নিয়ত আছে কিনা করার, এটাও কিন্তু একটা বিষয়। কিন্তু চট করে যে সব কাজ পরবর্তী নির্বাচিত সরকার আসবে, ওই নির্বাচিত সরকার বলতে গিয়ে আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে যে জনগণের সরকার এসে করবে। এখানে কিন্তু প্রশ্ন এসে যায়, এই সরকার কি জনগণের সরকার নয়? জনগণের সরকার বলতে আমরা কি বুঝি? একটা বিপ্লবের মধ্য দিয়ে এ সরকার এসেছে, ওই সূত্রে বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারের কিন্তু এত আইন আদালত অনেক কিছু দেখতে হয় না, যেটা আমরা অভ্যস্ত, সারা বিশ্বের ইতিহাস তাই বলে। কিন্তু এই সরকার কিন্তু বিপ্লবী সরকার হওয়ার পরও নানান বিধি বিধান আইনগুলো যথাসম্ভব গ্রাহ্য করছে, না করলেও পারতো। কিন্তু সচরাচর আমরা বিপ্লবী সরকার লাগে না, দখলদার সরকারও তো করে, এই বাংলাদেশে আমরা দেখেছি। আর এবারের প্রেক্ষিতটা যে ভিন্ন, আমরা মাঝে মধ্যে এটা ভুলে যাচ্ছি। এটা কিন্তু 90 না, একদম একদম 111 না, একেবারে ভিন্ন একটা ধাঁচ। আর বাংলাদেশের সেখানে আসলে ইতিহাসে সেটা নাই। সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা এই মুহূর্তে যে বিতর্ক দেখছি, জি। আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি উপেক্ষিত কিনা? কিছুটা, কিন্তু যে কথাটা নতুন করে বাজারে আনা হচ্ছে, আমি বলছিলাম যেটা গত 2-3 দিন ধরে, অবদান জানান দেয়ার এখানে মোটে অপেক্ষা রাখে না। বিএনপির এই আন্দোলনে কি অবদান ছিল তাদেরকে যেন অগ্রাহ্য করা না হয়, এই কথাটা এসেছে গতকাল। আমার জায়গা থেকে আমি মনে করি এই প্রশ্নই আসে না এই কথা বলার। বিএনপি এই গত 17 বছর ধরে মাঠ গরম করেছে, বা আমরা যদি বলি যে খোলা গরম করেছে। শিক্ষার্থীরা কোটার আন্দোলনকে ঘিরে শেষ পর্যন্ত সরকার পতন আন্দোলনে চলে এসেছে, অর্থাৎ শেষ দফাটা কমন পড়েছে সরকার পতন। তো সেটা হয়ে গেছে। এখানে বাড়তি কৃতিত্ব যদি জাহির করার প্রশ্ন আসে, যেখানে শিক্ষার্থীরা বলে না যে আমরা নেতা ছিলাম, আমাদের নেতৃত্বে হয়েছে, বলে না, কিন্তু তারা খুব সতর্ক। এই সুযোগ আমি যেটা দেখছি উদ্বেগের বিষয়, জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদের সাহেবের জাতীয় পার্টি, যেটা তারা বলছে তারা ওই আন্দোলনে ছিল। কবে ছিলেন? ফেসবুক বের করে একটা ছবি দেখায়, একটা স্ট্যাটাস দেখায় যে আমি এই স্ট্যাটাসটা লিখেছিলাম। অর্থাৎ ওখানে কিন্তু আরেক লুকোচুরি শুরু হয়ে গেছে। আর সেখানে জিএম হ্যাঁ। কাদের যেমনটি বলেছেন যে 2014 পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয়েছে এবং বিগত সময়ের ভুল ত্রুটির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। সময় সে দৃষ্টিতে- বিষয়টি আমরা আলোচনায় আনতে চাই, জি, আবারও বিরতির জি। সময় হয়েছে। দর্শক, যেটা ভালো এখানে এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। মোস্তফা কামাল, যে আলোচনায় আমরা ছিলাম, 2014 পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয়েছে বলে জানিয়েছেন জিএম কাদের, এবং বিগত সময়ের ভুল ত্রুটির জন্য তিনি ক্ষমা ক্ষমা প্রার্থনা করেছেন। চাইছেন। তো সেটা জাতীয় পার্টির একটা কৌশল, সুন্দর কৌশল। তারা জনম্বর ওই পদ্ধতিতে আছে, 14 কেন, তার আগ থেকে আছে, বিরোধী দলে আছেন, আবার মন্ত্রীও আছেন, আবার মন্ত্রী মর্যাদায় দূতও আছেন, প্রধানমন্ত্রীর দূত, এইসব করে তারা চলেছেন। তাদের কথার খুব একটা আমল কেউ দিয়ে অভ্যস্ত কিন্তু না। প্রশ্ন কিন্তু সেখানে এই- যে ব্ল্যাকমেইল না করে আসলে সুবিধা গ্রহণ, সেটা হচ্ছে ওইভাবে তারা বলছেন। একটা কথা আছে যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তাদেরকে নিয়মিত সোহাগ করা হয়েছে, মাঝে মাঝে একটু শাসন করা হয়েছে। এই আসন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, একটু কমিয়ে দেওয়া হয়েছে, মন্ত্রী করা হয়েছে, হুইপ করা হয়েছে, কখনো কখনো আবার তাদের নেতাদের কয়েকজনের স্ত্রীরও এমপি করে দেওয়া হয়েছে। একটা ভাগযোগ ওখানে ছিল। তো এবার কিন্তু একটা নিষ্পত্তি হওয়া দরকার ছিল। এই আমরা স্বৈর শাসন বলি আর ফেসিবাদী শাসন বলি, এই শাসনকে টিকিয়ে রাখার বিষয়ে অন্যতম সহযোগী ছিল তারা। কিন্তু তারা আবহাওয়া বুঝে গত কদিন ধরে দিব্যি কিন্তু ঘুরছে এবং বলার চেষ্টা করছে তারা ওই আন্দোলনে ছিল, মোটেই না। অর্থাৎ একটা সুযোগ তারা নিচ্ছে, যেটা রাজনীতির মাঠে বিশেষ করে বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তাদের কাছেও কিন্তু এটা একটা মোটা দাগের প্রশ্ন হয়ে আছে, কিন্তু নিষ্পত্তিও হচ্ছে না। এবারের যাত্রা বোধহয় নিষ্পত্তি হওয়া দরকার। এই কারণে না জানলে একটু সুবিধা হয়, না দেখলে আরও সুবিধা হয়। কারণ আমি 90 দেখেছি, 90-তে আমি খুব ভালো করে দেখেছি কাদের কি ভূমিকা ছিল। মেইন স্ট্রিম আসতে তাদের আবার সময় লাগেনি। এই আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই 90-এর ওই যাদেরকে স্বৈরাচার বলা হয় তাদেরকে ক্রমে ক্রমে ধাপে ধাপে পুনর্বাসন করেছে। এবার যেন অন্তত সেটা না হয়। জাতীয় পার্টির ক্ষেত্রে এই ডিসিশনে আসা দরকার আছে। এই আন্দোলনকারীদের, বিশেষ করে বিএনপি বা জামাত, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের। জাতীয় পার্টির এখন একটা অংশ আপনি দেখেন, জাতীয় পার্টি 5-6টা আছে, তোর মধ্যে একটা কিন্তু আগেভাগেই বিদায় নিয়েছে এদের কাছ থেকে, অর্থাৎ রৌশনপন্থী জাতীয় পার্টি যেটা, সেটা গত 7-8 মাস ধরেই
ছাত্রদের আন্দোলনের সাথে, ছাত্র আন্দোলনের বিশেষ করে কোটার বিষয়ে তারা স্পষ্ট ভূমিকা নিচ্ছে। কিন্তু তাদের যিনি স্পোক্সম্যান কাজী ফিরোজ রশিদ, আমরা খেয়াল করেছি প্রত্যেক দিনে তিনি যেটা বলছেন যে ছাত্রদের দাবি মেনে নেওয়া উচিত। একটা প্রশ্নে কিন্তু তিনি অটল ছিলেন মাঠে টানা 3-4 মাস। কিন্তু আমরা দেখলাম যে তার বিরুদ্ধে মামলাটা হয়েছে আগে, এর মধ্যে বোধহয় তার বিরুদ্ধে 2-3টা মামলা হয়ে গেছে। যেমন এই বিষয়টা প্রশ্নবিদ্ধ অনেকের কাছেই, আবার ছেড়ে দেয়া বিষয়ে, অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেয়া অথবা আটকে রাখা সংখ্যাও জানানো হয়েছিল। এক পর্যায়ে কয়েকটা নিয়ে কিন্তু একটা মিথস্ক্রিয়া তৈরি হয়েছে, প্রশ্ন দেখা দিয়েছে, বিশেষ করে হাসান এমপি মাহমুদ, মন্ত্রীদের গ্রেফতার নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হাসান হয়েছে। মাহমুদ শেষ দিকে যিনি তথ্যমন্ত্রী ছিলেন উনি, এরকম কয়েকজনকে নিয়ে, খুব আরাফাত সাহেবকে নিয়ে রীতিমতো দিনের মধ্যে 2 ধরনের নিউজ, গ্রেপ্তার করা হয়েছে, আবার জানানো হলো যে না গ্রেপ্তারটা ঠিক নয়। হাসান মাহমুদের বিষয়ে কিন্তু একদিনে 2 সংবাদ দেওয়া হয়েছে বা জানানো হয়েছে। আবার বিভিন্ন সোর্সে যে খবর আসছে যে তিনি এরই মধ্যে দেশ ত্যাগ করে চলে গেছেন। এগুলো কিন্তু মোটা দাগের এত প্রশ্ন হয়ে কড়াকড়ির মধ্যে আছে, তিনি দেশ ত্যাগ করলেন কিভাবে সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। বড় প্রশ্ন। এবং মানুষ যেখানেই বসে এই আলোচনাটা কিন্তু করে। এটা যারা ক্ষমতায় আছেন বা বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে প্রত্যেকের কাছেও কিন্তু প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে একটা ফয়সালা হওয়া উচিত বা একটা নিষ্পত্তি হওয়া উচিত, একটা বন্দোবস্ত হওয়া একদম রাজনৈতিক কারণে দরকার। আজকে আপনার যে বিষয় এসেছে গণতন্ত্র, ওই প্রশ্নেও এটা জরুরি। এই ফয়সালাগুলা খুব দ্রুত দরকার, খুবই দ্রুত দরকার। সম্ভব হলে আজ থেকেই শুরু করা, দেরি না করা। মানুষের মধ্যে এগুলো নিয়ে একটু মন্দ কথাও হচ্ছে। আপনি বলছিলেন যে 90 দশকের পরে কিন্তু জাতীয় পার্টির পুনর্বাসন হয়েছে, তাহলে কি পতিত স্বৈরাচারের পুনর্বাসনেরও আশঙ্কা তৈরি হয়? অভিজ্ঞতা তো আমাদেরকে আশঙ্কা জাগায়, নানান অভিজ্ঞতা আশঙ্কা জাগায়। 111-কে কী বলা হয়েছিল, যেটা আমাদের আন্দোলনের ফসল, 3-4 দিনের মধ্যে বলা হলো যে না না আমরা এরকম কিছু বলিনি, আমরা অন্য একটা বোঝানোর চেষ্টা করেছি। তো অর্থাৎ নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হওয়াতে কি হয়েছে, ওই 111 গ্রুপের সাথে আবার কিন্তু আপোষ হয়েছে, ক্ষমতা রচনা হয়েছে। তো এবারও যদি কামনা করব সেই ধরনের কিছু যেন না হয়, একটা বন্দোবস্ত অর্থাৎ রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই এখানে দরকার। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। ডাক্তার জাহিদুর রহমান, হাসিনার বৈধ উপায়ে ভারতে থাকার সময়সীমা শেষ হচ্ছে আজ। শেখ হাসিনার বিষয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে মনে করেন? ভারত খুব পাগলের মতো চাইবে শেখ হাসিনাকে একটা তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। মানে ভারত পারছে না, ভারত চেষ্টা করেছে, এই ধরনের তথ্য আমরা জানি। প্রথম শেখ হাসিনা নিজে চেয়েছেন ব্রিটেনে, সেটা তো নাই, আমেরিকায় হয়নি, মিডল ইস্টে সৌদি আরব বা ইউএইতে ভারত ট্রাই করেছিল, সেটাও হয়নি। কারণ এটা হওয়ার কথা না। ওই দেশগুলোর সাথেও বাংলাদেশ সরকারের, বাংলাদেশের জনগণের প্রতি তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে। সেখানে এই রকম মারাত্মক ম্যাস কিলিং করে যাওয়া মানুষকে দিবে না। সমস্যাটা যে জায়গায়, এখন কেউ কেউ মনে করছেন যে ভারত আর না পেরে, কারণ এই 15 তারিখের পর যেহেতু তার কোনো স্টেটাস নেই, বাংলাদেশের সাথে যেহেতু মানে অপরাধীর প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, অনেকগুলো ক্লজ আছে যেগুলো দেখিয়ে ভারত তাকে ফেরত নাও পাঠাতে পারে। সুতরাং উনি আসছেন না, এটা হলো 1 নাম্বার, মানে ভারত ওনাকে বাংলাদেশে পাঠাবে না। ওনাদের 2টো ঝুঁকি আছে ভারতের। একটা হলো আপনি তো ভবিষ্যতে আপনার আরও এরকম শেখ হাসিনার মতো আর কাউকে চান যিনি আপনাকে ভৃত্যের মতো করে, স্লেভের মতো করে সার্ভ করবে। তো শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিলে ভবিষ্যতে ধরুন আমার ইচ্ছা ছিল একটু ভেতরে ভেতরে আমি ভারতের ওই সার্ভিস দেবো কিনা, আমি আর দেবো না, আমি ভয় পাবো। নাম্বার 2, শেখ হাসিনা পাঠালেন, তার বিরুদ্ধে মামলা শুরু হলো, শেখ হাসিনা ভারতকে দেখে নেবেন কিন্তু তখন উনি ক্ষুব্ধ হয়ে ভারত বাংলাদেশে কি কি করেছে আমাদের এক ধরনের পারসেপশন আছে, কিন্তু শেখ হাসিনা চাইতে ডিটেইলড আর কে জানে, উনি এগুলো সব ফাঁস করে দেবেন। সুতরাং ভারত শেখ হাসিনাকে পাঠানোর ঝুঁকি নেবে না, তারা খুব সিরিয়াসলি ট্রাই করবে কোনোভাবে দেশ। এখন আমরা শুনছি, এবং এটা শেখ হাসিনা নিজেরও পছন্দের দেশ হবে আশা করি, রাশিয়াতে উনি যদি যান। এখন সেটাও প্রশ্ন যে রাশিয়াও এই কাজটা কতটুকু করবে, করতেও পারে। এখন শেখ হাসিনা যদি অ্যাগ্রি করেন, কারণ আমাদের যে সরকারটা আছে সেই সরকারটা অন্তত, আমরা যেহেতু গণতন্ত্রের কথা বলছি, আমরা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের সাথে আমাদের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, এবং আমরা রিসেন্টলি দেখছি আমেরিকার গুরুত্বপূর্ণ, আমরা সহজ ভাষায় মন্ত্রী বলি, জুনিয়র মন্ত্রীরা আসলেন, তাদের সাথে যেহেতু যোগাযোগ হচ্ছে, রাশিয়া সেটার পাল্টা হিসাবে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার চেষ্টা করতে পারেন। ভারতের জন্য এটাই সেফেস্ট, ভারতের জন্য কিন্তু টাফ সিচুয়েশন তৈরি হচ্ছে। যদি তাই হয় তাহলে সামনের দিনে আসলে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? আমি মনে করি না খুব বেশি চ্যালেঞ্জিং হবে। একটা প্রবলেম আপাতত ভারতের সাথে টানাপোড়েন দেখা যাচ্ছে, কারণ ভারত আসলে অভ্যস্ত না বাংলাদেশ একটা রাষ্ট্রের মতো কথা বলছে। মানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে ডক্টর ইউনূস পিটিআই এর সাথে যা যা বলেছেন, যে কেউ যদি পড়েন, উনি এমন কোনো কথা বলেন না যাতে ভারতের গায়ে লাগার কথা। পিটিআর ইন্টারভিউতে নাকি জনাব মোদি খুব গোস্বা হয়েছেন, এবং ডক্টর ইউনূস জনাব মোদির সাথে সাইড লাইনে বৈঠক করতে চেয়েছেন, এবং ভারতীয় পত্রপত্রিকা বলছে ওই ইন্টারভিউর কারণে
তারা সেটা করতে দিতে চান না। লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে জনাব জয়শঙ্কর, আমি বহুদিন থেকে বলে আসছি, সরকার যদি স্টিক করে, কারণ জনগণ তার সাথে আছে, আমরা ভারতের কোনো আমাদের তো ভারতের সাথে কোনো অ্যাগ্রেসিভ কিছু করার কোনো কারণ নেই, আমাদের সে সক্ষমতাও নেই। আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদেরকে ভারত একটা কলোনি বা একটা করদ রাজ্যের মতো, ভ্যাসাল স্টেটের মতো দেখবে না, একটা স্টেট হিসাবে মর্যাদা দেবে, সেটুকুই যদি আর হয় সেই হবে। বাস্তবতায় প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর কথা বলছি, তার সেই বক্তব্য আসলে কতটা উদ্বেগের? আমি খুব বেশি উদ্বেগের মনে করি না। তারা ভুল পথে যাচ্ছিলেন, তারা মনে করছিলেন চাপ দিয়ে সমস্যার সমাধান করা যাবে। আমরা প্রত্যেকটা কথা বলি না, হাত থাকতে মুখে কি পেটাবো, মুখে কথা বলবো না, ভারতের এই টেন্ডেন্সি আছে। কিন্তু আমি লাস্ট যেটা বলছিলাম, জয়শঙ্করের একটা ইন্টারভিউ রিসেন্টলি এসছে, যেখানে তিনি সরকারের সাথে এনগেজ করার এবং কাজ করার প্রত্যাশা জানিয়েছেন। সো আমরা যদি স্ট্রং থাকি, জনগণ যদি স্ট্রং থাকে, ভারতকে তার প্রিভিয়াস পজিশন পাল্টাতেই হবে। কারণ ভারতকে যেমন আমরা ইগনোর করতে পারবো না, সে প্রতিবেশী, বলা হয় প্রতিবেশী বদলানো যায় না, তো ভারতও কি আমাদেরকে বদলাতে পারবে? আমরা তো তার প্রতিবেশী, মানচিত্র আপনি পাল্টাতে পারেন না। সো ভারতকে আমরা কথ্য ভাষায় বলি, লাইনে আসতে হবে আসলে। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। দর্শক, এখানেই শেষ করছি দেশোধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।